সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই। আজ বিশেষ সাক্ষাৎকারে রয়েছেন সুনাই সমষ্টির বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মহাশয়। ওনার সঙ্গে আমরা আজ বিশেষ সাক্ষাৎকার নেব। স্যার, সর্বপ্রথম আপনাকে আমাদের বরাক টাইমসের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। বরাক টাইমের শ্রোতাদেরকে আপনাদের মারফতে আমি আমার নমস্কার এবং সুস্বাগত। বরাক টাইমস, সঠিক খবর সবার আগে। স্যার, আজ আমরা বিশেষ সাক্ষাৎকারে এসেছি আপনার সঙ্গে 2021-এর নির্বাচন তথা বর্তমানে ভারতবর্ষে চলছে করোনা ভাইরাসের একটা ভয়াবহ রূপ, সেই রূপ নিয়ে এইগুলো কথা নিয়ে আমরা সর্বপ্রথম স্যার বলবো আপনাকে, করোনা ভাইরাস সমস্ত দেশ কেন সমস্ত বিশ্ব এক ভয়াবহতা রূপে আছে। এছাড়া লকডাউন প্রায় শেষ হওয়ার পথে দেশে, এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি স্যার? যে সরকার সেই সঠিক প্রক্রিয়া আপনারই সরকার সঠিক ওয়েতে বা সঠিক সময়ে কি লকডাউনটা হয়েছে কি বলেন? দেখেন, যেটা করোনা ভাইরাস কোভিড-19 আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না 2019-এর ডিসেম্বরে শুরু হয়েছিল। আর আমরা ভারতবর্ষ চায়না থেকে এরিয়াল ডিস্টেন্সে 600 কিলোমিটার দূরে, আর চায়না থেকে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি এগুলা প্রায় 6000 কিলোমিটার দূরে। আজকে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী 22 মার্চে প্রথম জনতা কার্ফিউ দিয়েছে। করোনার সম্বন্ধে এটার কতটা ভয়াবহ ভারতবর্ষের মানুষে জানতো না। এই 22 তারিখ আপনার জনতা কার্ফিউ দিয়ে সমস্ত ভারতবর্ষের মানুষকে সচেতন করেছিল। আর এই 22 তারিখের জনতা কার্ফিউ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলের ঊর্ধ্বে থাকে, সব দলে এবং সব জাতির মানুষের সমর্থন করছে। এরপরে 24 মার্চের লকডাউন, পর্যায়ক্রমে লকডাউন, এখন চতুর্থ পর্যায়ের লকডাউন, আনলক চলে। লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3, এখন আনলক 4 চলে। আর যদি এই সঠিক টাইমে জনতা কার্ফিউ, সঠিক টাইমে লকডাউন আমাদের প্রধানমন্ত্রী না দিতেন, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এগুলা দেশে মেডিকেল সায়েন্স বহুত উপরে, বিশ্বের প্রথম দ্বিতীয় স্থানে আছে। বিশ্বের প্রথম দ্বিতীয় স্থানে আছে। আমরা ভারতবর্ষ বিশ্বের অনেক পরে, প্রায় 44তম স্থানে আছি আমরা। ভারতবর্ষ স্বাস্থ্য বিভাগে আমরা 44তম স্থানে আছি। যদি সঠিক টাইমে যদি লকডাউন না হতো, তো ভারতবর্ষের 130 কোটি মানুষের কি অবস্থা হতো? আমেরিকার আজকে, ইংল্যান্ডে, ফ্রান্সে আজকে, মানে এগুলা উন্নতশীল দেশে মানুষের মর্টালিটি পার্সেন্টেজটা অনেক বেশি। এই তুলনায় ভারতবর্ষের মর্টালিটি পার্সেন্টেজটা অনেক কম, ডিউ টু সঠিক টাইমে লকডাউন। ধন্যবাদ স্যার। স্যার, আমরা সোজা চলে আসছি 2021-এর নির্বাচন। 2021 অন্য যে 5 বছর পর যে নির্বাচনটা হয়, কিন্তু এবারে নির্বাচন একটু ভিন্ন প্রক্রিয়া হবে, তা বাস্তব। যেহেতু করোনা ভাইরাস শেষ হতে না হতেই নির্বাচন আসবে, এই ব্যাপারে স্যার আপনাদের কীভাবে কাজকাম চলছে বা কীভাবে প্রস্তুতি প্রক্রিয়া চলছে যদি একটু শেয়ার করতেন? দেখেন, 2021-এর নির্বাচনটা আপনি সত্যি বলেছেন যে আগে 2016-তে করোনা ভাইরাস ছিল না, কোভিড-19 ছিল না। কোভিড-19 করোনা ভাইরাস এমন একটা রোগ যেটা মানুষের সংস্পর্শে এটা বিস্তার করে, একে অন্য মানে একঘেরি করে দেয়। আর এতে এই যে 2021-এ ইলেকশন কমিশনের গাইডলাইন মতো ইলেকশন হবে। প্রথম বিহারে ইলেকশন হবে, বিহারে যে গাইডলাইন হবে আসামেও সেম গাইডলাইন হবে। কিন্তু কথা হয়েছে যে আমরা 2016-তে যেভাবে ইলেকশন খেলেছিলাম, 2016-তে আসামে কোনো ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না। এক নাগাড়ে 3 বারের কংগ্রেসের সরকার, তরুণ গগৈ সরকার ছিল। আর তরুণ গগৈ 3 বারের 15 বছরে একবারে আসামের নাজেহাল অবস্থা হয়েছিল।
একবার কমপ্লিটলি ফেইলার একটা সরকার। কিন্তু আমাদের এই যে 5 বছর সম্পূর্ণ হবে, এখন 4.5 বছর হয়েছে, এই 4 বছর 4.5 বছরে আসামে আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমগ্র আসামের যেটা উন্নয়ন হয়েছে, যেটা গত 15 বছরে এটা হয়নি। এর জন্য আগামী 2021-এর নির্বাচন আমাদের জন্য, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির জন্য এমন কোনো কঠিন হবে না, কারণ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আমাদের মধ্যে নাই। আমরা উন্নয়ন করেছি, জনসাধারণ দেখেছে উন্নয়ন হয়েছে। আজকে আপনারা দেখেন, আপনারা মিডিয়ার মানুষ, আপনারা যে আগে এই সরকার আসার আগে গৌহাটি থেকে শিলচর আসতে 16 ঘন্টা লাগতো। শিলচর থেকে আপনাদের শিলচর থেকে গৌহাটি যেতে 16 ঘন্টা লাগতো। করিমগঞ্জ থেকে ত্রিপুরা যেতে, ত্রিপুরায় গাড়ি পৌঁছবেনি কোনো মানে ভরসা ছিল না। চোরাইবাড়িতে হাতি দিয়ে গাড়ি ঠেলতে হয়েছে। ঠিক তদুরূপ ভাবে মিজোরামের রাস্তা এইভাবে ছিল, মণিপুরের রাস্তা ওভাবে ছিল, ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা অত খারাপ ছিল, স্টেট রোডের অবস্থা খারাপ ছিল। কিন্তু এখন তো কেউ বলতে পারে না যে রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে সামনে রেখে আগামী 2021 আমাদের জন্য কোনো কঠিন হবে না, কঠিন হবে বিরোধী দলের। স্যার, আপনি যে কথা বলছেন যে রাস্তাঘাটের বিজেপি সরকারের আমলে হয়েছে, কিন্তু কংগ্রেসটা দাবি করছে যে এটা কংগ্রেসের প্রজেক্ট, যে বিজেপিরা ক্রেডিট নিচ্ছে। আজকে দেখেন, আপনারা নিশ্চয় দেখেছেন যে 2014-তে কংগ্রেসের সর্বভারতীয় আপনার প্রদেশ কংগ্রেসের সভাপতি আপনার অঞ্জন দত্ত ছিলেন। অঞ্জন দত্ত প্লাস বরাকবেলির 13 জন বিধায়ক, 3 জেলার সভাপতি, তারা রামনগরের রাস্তাঘাটের উন্নয়নের জন্য রাস্তার অনশন ও ধর্মঘট করেছেন। নির্লজ্জের মতো তাদের সরকার, তাদের আসামে তাদের সরকারের সময় রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য তারা অবস্থান ধর্মঘট করেছেন। আর আজকে ওরা বলছে যে ওদের প্রজেক্ট, ওদের যদি প্রজেক্ট হতো তো 15 বছরে কেন হলো না? আমরা নিজে সই করে বিধায়ক যারা আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের সরকার এসওপিটি থেকে এবং বিভিন্ন মানে স্কিম থেকে আমাদেরকে ফান্ড দিয়েছে, ওই ফান্ডে কাজ হচ্ছে। কিন্তু কংগ্রেসের বাউথাগিরি তো সবসময় থাকে, তারা বাউথাই তাদের মূল হাতিয়ার। ওইগুলা বাউথা মানুষকে বিভ্রান্তি করার জন্য। মানুষ কিন্তু বিভ্রান্তি হবে না, মানুষ সঠিক পথে যাবে। স্যার, দেখা যাচ্ছে কংগ্রেস এবং এলডিএফ মিত্রজোট হয়েছে না। আর একটা কথা কেটে আপনাকে বলছি, আপনি আরো একটা কথা বলেছিলেন যে কংগ্রেসরা বলছে যে আমাদের বরাকবেলির উন্নয়ন হয়নি, তথা আমার সমষ্টিরও উন্নয়ন হয়নি। আমি আসছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আমি বলেছিলাম স্যার, কংগ্রেস এবং এলডিএফ বর্তমানে মিত্রজোট হয়ে বিজেপিকে হারানোর একটা প্রচেষ্টা চলছে। এই ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা আবার 2021-এ নির্বাচনে সরকার গঠন করতে পারবেন? দেখেন, কংগ্রেস আর এআইডিএফ এর যিনি প্রধান বদরুদ্দিন আজমল সাহেব 2005-এ এআইডিএফ এর দলের জন্ম দিয়েছেন। কি কারণে দিয়েছেন? ওটা কংগ্রেসের বিরোধিতা করে এআইডিএফ এর দলের জন্ম দিয়েছেন। কারণ কংগ্রেস সরকারের সময় বড়োল্যান্ডে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। এটার প্রতিবাদ করে কংগ্রেস থেকে বার হয়ে জমিও তার কংগ্রেস শিকির অপিট হপিট ছিল, উনি কংগ্রেসের একটা পার্ট ছিলেন। কংগ্রেস থেকে বার হয়ে উনি এআইডিএফ এর দলের জন্ম দিয়েছেন। আর যেহেতু এআইডিএফ এর জন্ম দিয়েছেন, আর দুবার করিয়া হুইজ বদরুদ্দিন বলে তরুণ গগৈয়ের সরকার গঠন করেছেন। আজকে আমি বলতে পারি যে না আছে লাজ শরম বদরুদ্দিনের, না আছে লাজ শরম তরুণ গগৈ, যে একজন আরেকজনকে হুইজ বদরুদ্দিন, আর বদরুদ্দিন বলছেন হুইজ তরুণ গগৈ। এরপরেও
যে এই দল যদি এক হয়, যদি গাঠবন্ধন হয়, তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির এটা টার্গেট 100 সিট 2021-এ, এটা কঠিন হবে না, এটা সহজ হয়ে যাবে। কারণ দুটা দল, একটা দল করাপ্টেড দল, একটা দল সাম্প্রদায়িক দল। হ্যাঁ, সাম্প্রদায়িক শব্দটা দেখা যাচ্ছে প্রায় জায়গায় বিভিন্ন ধরনের মানুষ বা কংগ্রেসও সেই দাবিটা করছে বা ইন্ডিয়া দাবি করছে যে বিজেপি নাকি ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। শুনেন, বিজেপি যদি ধর্মের ভিত্তিতে রাজনীতি করতো, আমিনুল কি কারণে ডেপুটি স্পিকার, আমিনুল কে কারণে ভারতীয় জনতা পার্টির বিধায়ক? ধর্মের ভিত্তিতে যদি বিজেপি রাজনীতি করতো, তাহলে এপিজে আব্দুল কালামকে কেন বিজেপি রাষ্ট্রপতি করত? ধর্মের ভিত্তিতে রাজনীতি করে কংগ্রেসে, কারণ ধর্মের ভিত্তিতে যদি রাজনীতি না করতো, হিন্দু অধ্যুষিত এলাকাতে কেন মুসলিম ক্যান্ডিডেট কংগ্রেসে আগে দিল না? যদি ওরা যদি সেকুলার দল, এরা সেকুলার প্রতি বিশ্বাসী, শিলচর সিটে সন্তোষ বন্দ্যোপাধ্যায় মানে সাংসদ ক্যান্ডিডেট না করে কেন একজন মুসলমানকে করা হলো না? শিলচর সিটে সুস্মিতা দেবকে সাংসদ ক্যান্ডিডেট করে কেন একজন মুসলমানকে দেওয়া হলো না? ধর্মভিত্তিক রাজনীতি তো কংগ্রেসে করে, বিজেপি করে না। বিজেপি যদি করত, তাহলে আজকে দেখেন সরকারের যেগুলা যোজনা, এই যোজনাতে মুসলমান মানুষরা, সংখ্যালঘু মানুষরা উপকৃত হতেন না। আজকে সরকারের যতগুলা যোজনা, এই যোজনা দেখেন বেশিরভাগ সংখ্যালঘু মানুষ উপকৃত হয়েছেন। যদি ধর্মের ভিত্তিতে রাজনীতি করত, তাহলে এপিএসসিতে টপার একজন মুসলমান মহিলা মেয়ে এখানে হতো না। অতীতে কিন্তু হয়নি, অতীতে যদি হয়নি, ধর্মের ভিত্তিতে রাজনীতি করলে যদি বিজেপি করতো, তাহলে এখানে কোনো রায়, কোনো দাস, কোনো চক্রবর্তী, কোনো গগৈ হয়তো টপার হতো। ধর্মের ভিত্তিতে রাজনীতি না করে একজন মুসলিম মেয়ে এপিএসসিতে টপার হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার, আমি আসছি আপনার সমষ্টি নিয়ে। আপনার সমষ্টিতে স্যার কতটুকু উন্নয়ন হয়েছে এটা যদি বলতেন, যে আপনি প্রায় 4 বছর 5 মাস হয়ে গিয়েছে, কতটুকু উন্নত হয়েছে, আপনার উন্নয়ন করতে পেরেছেন আপনি সোনাই সমষ্টিতে? দেখেন, আমি বিধায়ক হওয়ার আগে সোনাই সমষ্টির রাস্তাঘাটের অবস্থা খুবই অভাব ছিল। আর আমি বিধায়ক হয়ে সোনাই সমষ্টিতে প্রায় 228 কোটি টাকার পিডব্লিউডি রাস্তাঘাটের কাজ করতে পেরেছি, যেটা দেশ স্বাধীনতা হওয়ার পরে দীর্ঘ 70 বছরেও সোনাই রাস্তাঘাটের জন্য এত টাকা কোন সরকার এবং কোন বিধায়ক আনতে পারে, কোন সরকার দেয়নি, কোন বিধায়ক আনতে পারে। আমি সমস্ত রাস্তাতে, যেটা সিঙ্গল লাইন ছিল ওটা ডাবল লাইন করেছি। প্রায় রাস্তাঘাট এখন যদি আমাকে সরকার বলে আরো কিছু রাস্তা দাও, আমরা টাকা দিচ্ছি, রাস্তা দেওয়ার নাই, সব রাস্তা স্কিম স্যাংশন হয়েছে, কাজ শুরু হয়েছে, এইভাবে রাস্তাঘাটের মতো। কংগ্রেস তো অভিযোগ করছে যে যতটুকু উন্নত হওয়ার ছিল ততটুকু উন্নত হয় নাই। দেখেন, কংগ্রেস তো বলবে এরা দিনের বেলা চোখ মুজে ঘুমায়। কংগ্রেস তো বলতে লাগবে যে বলতে লাগবে এদের বয়স 70-75 বছর হয়েছে। 70-75 বছর হয়ে গেলে চোখের জুতিটা কমে যায়, এদেরকে চোখ দেখাতে হবে, ভালো চশমা কিনে দিতে হবে যদি আমাদের উন্নয়ন দেখতে হয়। আমি সোনাই সমষ্টিতে রাস্তাঘাট করতে পেরেছি। আমি সোনাই সমষ্টিতে যেগুলা নদী আছে, বরাক নদী, সোনাই নদী, আমজুর নদী, রূপনী নদী, যে কয়েকটা প্রোটেকশন ছিল সমস্ত প্রোটেকশন স্যাংশন করেছে। আমি সোনাইতে যে কাছাড় জেলায় একটাই রেসিডেন্সিয়াল গার্লস কলেজ হয়েছে, নবোদয় প্রধান রেসিডেন্সিয়াল কলেজ, ওটাই সোনাইতে আমি 30 কোটি টাকার, ওটাই সোনাইতে আমি শুরু করেছি। একটা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ওটাই সোনাইতে আমি নিয়েছি, ওটাও টেন্ডার হয়েছে, কাজ আরম্ভ হবে। কাছাড় জেলাতে 2টা আর্টস কলেজকে সায়েন্স টিম দেওয়া হয়েছে, ওই 2টাই আর্টস কলেজ আমি সোনাইতে নিয়েছি, জনতা কলেজ এবং মানে সোনাই এমসিডি কলেজ। আগে আর্টস ছিল, এখন নতুন সায়েন্স টিম স্যাংশন হয়েছে। সোনাইতে আমি একটা টার্মিনাল মার্কেট শুরু করেছি, যেটা 500 কোটি টাকা। সোনাইতে সায়েন্স অ্যান্ড মিউজিয়াম অ্যান্ড প্ল্যানেটোরিয়াম আমি শুরু করেছি। যদি আপনার দেখেন
যে এই 5 বছরের ভিতরে 4.5 বছরের ভিতরে সুনাইতে যতটা বড় বড় প্রজেক্ট স্যাংশন হয়েছে 70 বছরেও এটা হয়নি। একমাত্র আমাদের মরহুম মইনুল হক চৌধুরী সাহেব থাকার সময় সোনাইতে মেডিকেল কলেজ হয়েছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল, আর এরপরে এক সময় ছাত্র আন্দোলনের ফসল হিসাবে ইউনিভার্সিটি হয়েছিল। কিন্তু পরবর্তীতে কোনো বিধায়ক, আমি যতটা করতে পেরেছি এতটা কোনো বিধায়ক করতে পারেনি, এতটা উন্নয়ন করতে পেরেছি। সোনাই গ্রাম শহরকে আমি প্রথম টাউন কমিটি করেছি, আর সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা, টাউন কমিটি হওয়া 16 মাসের পরে মিউনিসিপ্যালিটি হয়েছে। মাত্র 16 মাসের পরে মিউনিসিপ্যালিটি হয়েছে। সোনাই একটা গ্রামীণ শহর ছিল, প্রথম 16 মাস টাউন কমিটি, 16 মাসের পরে পৌরসভা। এখন পৌরসভার মাধ্যমে আমি সোনাই আজকে শিলচর শহরও যেটা হাইমার্কস লাইট আছে, সোনাই টাউন ওইভাবে আছে। সোনাই টাউনকে মিউনিসিপ্যালিটিতে পরিণত করেছি, এটা আমার সময় হয়েছে, অতীতে হয়নি। এরপরেও যদি কংগ্রেস বলে উন্নয়ন হয়নি, তাহলে তাদেরকে চোখ দেখাতে হবে, নাহলে তাদের মানসিক বিকৃতি তারা হয়েছে। স্যার ম্যাম বলছে বর্তমানে কি কি অসুবিধা রয়েছে সোনাইতে এবং কি কি জিনিস এখন ডেভেলপ হয়নি? দেখেন, সোনাই একটা রাস্তাঘাট তো বলছেন মোটামুটি, সোনাই একটা কৃষি প্রধান সমষ্টি। সোনাই একটা কৃষি প্রধান সমষ্টি। যদি কাছাড় জেলার 7টা সমষ্টির ভিতরে দেখেন, সোনাই একমাত্র সমষ্টি যেটা কৃষি প্রধান সমষ্টি। আজকে সোনাই যদি বলেন যে বরাকবলির রান্নাঘর বলতে পারেন সোনাইকে, কারণ সোনাইতে যতটা শাকসবজি হয় পুরা বরাকবেলি এবং পুরা মিজোরামকে যোগান দিতে পারে, এতটা শাকসবজি সোনাইতে হয়। আজকে নেরগাম, বাগপুর, জাঞ্জারবালি মানে এত শাকসবজি হয়। আর সোনাই যতটা ফিশ প্রোডাক্ট হয়, এই চাতলা অঞ্চলতে যদি ফিশ আসে, মাছ যদি শিলচরে আসে, সে শিলচরের মানুষরা মাছ পায়। শিলচর সোনাই এমন একটা সমষ্টি যেখানে এগ্রিকালচার বেস সমষ্টি, ফিশ প্রোডাক্ট সমষ্টি এবং এডুকেশন হাব সমষ্টি। যদি আপনি মেডিকেল সায়েন্সে পড়তে হয় তো সোনাই যেতে হয়, কারণ মেডিকেল কলেজটা সোনাইতে। যদি ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তাহলে মেডিকেল সোনাই যেতে হবে, কারণ এনআইটিটা সোনাইতে। ইউনিভার্সিটি পড়তে হয় তাহলে সোনাই যেতে হবে, ইউনিভার্সিটিটাও সোনাইতে। যদি ভেটেরিনারি বিএফএ ট্রেনিং নিতে হয় তাহলে সোনাই যেতে হবে, গুঙ্গুরটা সোনাই সমষ্টি। এডুকেশনাল হাব সোনাই সমষ্টি, আর হয়েছে আপনার এগ্রিকালচার বেস সোনাই সমষ্টি। সোনাই সমষ্টি একটা বরাকবেলির ভেজিটেবল প্রোডাক্টের মেইন জায়গাটা হলো সোনাই সমষ্টি। সোনাই সমষ্টি ভগবানের ভরপুর একটা সমষ্টি, সোনার সমষ্টি। এখানে আমার ইচ্ছা এখন সোনাইতে একটা গার্লস পলিটেকনিক্যাল খুবই দরকার, গার্লস পলিটেকনিক্যাল। কারণ আমরার মহিলারা যদি, মেয়েরা যদি পড়ে কারিগরি শিক্ষা যদি না পায়, তাহলে আজকে আমরা পুরুষ এবং মহিলার যেটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাতে কারিগরি বিভাগে মহিলারা অনেক পিছনে। লেকিন একটা মহিলা কলেজ মানে করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। আর এখানে একটা মানে যেটা এগ্রিকালচারের যেটা মানে এগ্রিকালচারের একটা ট্রেনিং সেন্টার, কেবিকের একটা ট্রেনিং সেন্টার করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। আর মূল কথা হয়েছে যে আমি আর একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের সোনাইতে যে রিক্রুটমেন্ট, এটা আর্মি রিক্রুটমেন্ট, সিআরপি রিক্রুটমেন্ট, বিএসএফ রিক্রুটমেন্টের একটা যদি সেন্টার যদি করা হয়, তাহলে এই অঞ্চলের পিছপড়া অঞ্চলের ছেলেমেয়েরা ডিফেন্সে ঢুকতে পারবে। হ্যাঁ, এর জন্য একটা রিক্রুটমেন্ট করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। যাতে উত্তম কথা নিয়েছেন আপনি, ভালো লাগছে স্যার। আপনার কথাটা মোটামুটি একটা স্পষ্ট হয়েছে। 2021 আবার আপনি আসছেন। দেখেন, একটা কথা আছে, আমাদের গ্রামের একটা কথা আছে, 1000 চতুরাতি আর কপালর একটা। যদি আল্লাহ ভগবানে যদি কপালও তাকে নিশ্চয়ই আসবো, কাজ করেছি, মানুষের আস্থা আছে, আপনাদের দোয়া আছে, নিশ্চয়ই আসবো।
তারপরে আমি আমাদের অসমের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি পদক্ষেপ হাতে নিয়েছেন মাদ্রাসা এবং স্কুলকে বন্ধ করার যে প্রক্রিয়াটা, এই নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? দেখেন, আমাদের শিক্ষামন্ত্রী মাদ্রাসা বন্ধ করার কোনো পদক্ষেপ নেই না। মাদ্রাসা বন্ধ এখানে এখানে দেখেন, জিনিসটা ক্লিয়ার হওয়া খুবই দরকার। মাদ্রাসা কখনো বন্ধ হবে না। আপনার বন্ধ হবে আমাদের প্রি সিনিয়র সিনিয়র এইগুলা মাদ্রাসা বন্ধ হবে। মাদ্রাসা বলতে আজকে বাসকান্দি মাদ্রাসা কখনো বন্ধ হবে না, গোবিন্দপুরের মাদ্রাসা কখনো বন্ধ হবে না, খারিজা মাদ্রাসা কখনো বন্ধ হবে না। আমরা জনসাধারণকে আমরা একটা বিভ্রান্তির কাছে নিয়েছি যে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা কখনো বন্ধ হবে না। ইসলামিক শিক্ষা মাদ্রাসাতে হবে আর চলবে। এখন হয়েছে যে যেগুলা প্রি সিনিয়র সিনিয়র এগুলো যেটা মাদ্রাসা এইগুলা বন্ধ করার জন্য একটা প্রস্তাব এবং সংস্কৃত টুলস আজকে দেখেন, আমরা যদি দেখি, আপনারা সংবাদ জগতের মানুষ, বর্তমানে গুয়াহাটি হাইকোর্টে যতটা কেস আছে অর্ধেক কেস কিন্তু মাদ্রাসা বোর্ডের অর্ধেক কেস। আজকে যদি মাদ্রাসা বোর্ডে যদি এত কেস থাকে, কি কারণ? নিশ্চয় একটা গলতি আছে, নিশ্চয় একটা গলতি আছে। আজকে সরকার কখনো বলেনি যে ইসলামিক শিক্ষা বন্ধ করে দেবে। আজকে সরকার বলেছে কেন আমরা সংস্কৃত যেহেতু হিন্দু মানুষের যেটা জপ লয়, যেটাগুলা পূজা করে সংস্কৃত ভাষা, এই ভাষাকে কেন আমরা পয়সা দিয়ে সরকারের টাকা দিয়ে আমরা কেন শেখাবো? ঠিক তদরূপ ভাবে ইসলামিক শিক্ষাও কেন আমরা সরকার টাকা দিয়ে শেখাবো? আপনারা ইসলামিক শিক্ষা শিখতে গিয়ে হাই স্কুলেও ব্যবস্থা আছে, অ্যারাবিক সাবজেক্ট আছে, আরবি সাবজেক্ট আছে, এইগুলা ফার্সি সাবজেক্ট আছে। ওইগুলা যদি পড়ে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি এবং কলেজ ইউনিভার্সিটিতে, ওই ছাত্র মাল্টিপারপাস এডুকেশন হবে। ফার্সি শিখবে, ইংলিশ শিখবে সঙ্গে হইয়া। আজকে ফার্সি অ্যারাবিক শিখে মানে দেশের বাইরে বিভিন্ন দেশেও চাকরি করতে পারবে। আজকে সিনিয়র মাদ্রাসাতে পড়ে আমাদের ছেলেমেয়েরা কতটা উন্নত হয়েছে। আমরা সরকারের বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই স্কুলগুলোতে না পড়ে আজকে সংখ্যালঘু মানুষ শিক্ষাগতার পার্সেন্টেজটা কোন জায়গায় আছে আপনারা জানেন? হ্যাঁ, কোন পর্যায়ে আছে? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত না হয়ে আমরা ধর্মীয় শিক্ষার উপরে বেশি গুরুত্ব। ধর্মীয় শিক্ষাতে বড় বড় খারিজিয়া মাদ্রাসা আছে, ওইগুলাতে শিক্ষায় শিক্ষিত হবে। সরকারের চিন্তাধারা যে এই পিছ পড়া সংখ্যালঘু মানুষকে কিভাবে শিক্ষিত করা যায়। দেখেন, দেশ স্বাধীনতা হওয়ার আজকে 74 বছর হয়েছে। আজকে সরকার যদি আগে চিন্তা করত যে মুসলমান মানুষকে, সংখ্যালঘু মানুষকে শিক্ষা দীক্ষায় অগ্রসর করতে হবে, সরকার কখনো চিন্তা করে না। আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সংখ্যালঘু মানুষকে শিক্ষিত করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে। আজকে প্রত্যেক জেলাতে এক একটা রেসিডেন্সিয়াল গার্লস কলেজ করতেছে, যেখানে মাইনরিটি গার্লসরা, মেয়েরা বিনামূল্যে পড়বে। ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে আমরা মেয়েরারে আমরা পড়াই না, এটা পরের ঘরের পড়াই না। এর কারণে আমরার মা অশিক্ষিত, আমার মা অশিক্ষিত, বেশিরভাগ মা অশিক্ষিত। আর মা অশিক্ষিত হওয়ার কারণে আমরা মুসলমান সমাজ অশিক্ষিত। আজকে এই মা শিক্ষিত করার কারণে আজকে এই রেসিডেন্সিয়াল স্কুল প্রত্যেক মানে ডিস্ট্রিক্টে একটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে। আজকে যদি আমরা মারা শিক্ষিত হই, তাহলে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবে। আজকে মুসলমান মানুষের একটাই অভিশাপ, আমরা অশিক্ষিত, আমরা গরিব। আর গরিব হওয়ার মূল কারণ হচ্ছে আমরা অশিক্ষিত।
শিক্ষার অভাবে আজকে গরিব। আর ওই মুসলমান সমাজকে শিক্ষিত করার জন্য, মা শিক্ষিত করার জন্য আজকে রেসিডেন্সিয়াল স্কুল করা হচ্ছে প্রত্যেক জেলাতে একটা। তাহলে সরকার কোন জায়গাতে যে আজকে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে বলে একটা মানে পরিবেশকে এমন উত্তপ্ত করে তোলা হচ্ছে। মাদ্রাসা সরকারের কোনোদিন সিদ্ধান্ত নেয়নি মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। যেটা খারিজিয়া মাদ্রাসা আছে, বাসকান্দি মাদ্রাসা আছে, বিভিন্ন ফুলবাড়ি মাদ্রাসা আছে, গোবিন্দপুর মাদ্রাসা আছে, করিমগঞ্জ মাদ্রাসা আছে, হাইলাকান্দি মাদ্রাসা, এগুলো থাকবে, ইসলামী শিক্ষা হবে। আর যদি এইগুলা সিনিয়র মাদ্রাসা যেগুলা শিক্ষা, এগুলা জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, কি অসুবিধা আছে? এটাই কোনো প্রভাব ফেলবে না। আপনার সঙ্গে অনেক সময় কথাবার্তা বললাম, ভালো লাগলো। আমরা আবারও আসবো আপনার সঙ্গে বিভিন্ন ধরনের কথা নিয়ে। আমরা একটা দিন, আপনি তো 2021-এ আবার সোনাই থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা আশা রাখি আপনি আবার বিজয়ী হন এবং সোনাই সমষ্টির জন্য একটা শুভ কাজ নিয়ে আসুন। আমাদের বরাক টাইমসের মাধ্যমে সোনাই সমষ্টির মানুষের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দেখেন, সোনাই সমষ্টির জনসাধারণকে আমি একটা কথাই বলতে চাই যে যেটা অতীতে হয়নি এটা বর্তমানে হয়েছে। যেটা গত 70 বছরে যেটা সোনাইতে হয়নি, এটা এই 4.5 বছরে 100% না হলে 80% হয়েছে। আপনারা আমার উপরে আশীর্বাদ রাখেন, আমার জন্য দোয়া করেন, যাতে আমি আপনাদের সেবাটা করতে পারি। আপনাদের যেভাবে আপনারা আমাকে আস্থা রেখে আমাকে বিদায় করেছেন, আমি উপাধ্যক্ষ হয়েছি, এইভাবে যাতে আমি আপনাদের সেবা করতে পারি। আর শুধু সোনাই নাই, যেহেতু আমি উপাধ্যক্ষ, বরাক উপত্যকার জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আমাকে আশীর্বাদ দেন, আমার জন্য আপনারা দোয়া করেন, এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবার আসবো আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। ধন্যবাদ।